আমাদের দেশে যেহেতু আমরা ঝুঁকির মধ্যে রয়েছি, ৩ টি প্রধান ঝুঁকি টাইফয়েডে আক্রান্ত হওয়ার। প্রথমত হলো পুয়ার স্যানিটাইজেশন, অর্থাৎ স্যানিটাইজেশন ব্যবস্থাটা ভালো না। আমাদের দেশে দেখবেন যে একটি হাওরের একপাশে মানুষ সরাসরি হাওরের মধ্যে পায়খানার ড্রেন দিয়ে রেখেছে। আবার অন্য পাশে দেখবেন মানুষ সেই পানি পান করে। অন্য পাশে দেখবেন মানুষ সেই হাওর থেকে মাছ ধরে নিয়ে অনেক দামে বিক্রি হয়, হাওরের মাছ। দ্বিতীয়ত হলো অস্বাস্থ্যকর খাবার। আমাদের দেশে বলতে গেলে প্রতিটা খাবারই অস্বাস্থ্যকর। তৃতীয়ত হলো অস্বাস্থ্যকর পানি পান। আমাদের দেশে অর্ধেকের বেশি মানুষ অস্বাস্থ্যকর পানি পান করে। আর এই কারণেই আমাদের দেশকে WHO দ্বারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের দেশকে টাইফয়েড ফিভারের জন্য উচ্চ ঝুঁকির লিস্টের মধ্যে রেখেছে। আর সেজন্যই আমাদের দেশের শিশুদেরকে রক্ষা করার জন্য, তাদের জীবন রক্ষা করার জন্য আমাদের দেশে এই টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন চালানো হচ্ছে। আমাদের দেশে প্রতি বছর টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে প্রায় ৭.৫ থেকে ৮,০০০ মানুষ মারা যান। আর ২০১৯ সালের একটি সমীক্ষায় বলা হয়েছে যে আমাদের দেশে প্রতি বছর প্রায় ১ মিলিয়ন, অর্থাৎ ১০ লাখের বেশি মানুষ টাইফয়েড বা এন্টেরিক ফিভারে আক্রান্ত হন। এখন টাইফয়েড বা এন্টেরিক ফিভার আমাদের কেন হয়? এটি সাধারণত সালমোনেলা টাইফি নামক একটি জীবাণু রয়েছে, যা আসলে বিভিন্ন অস্বাস্থ্যকর পানি, অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পাওয়া যায়। এবং যেসব এলাকায় স্যানিটাইজেশন ব্যবস্থাটা ভালো না, সেসব এলাকায় এই জীবাণুটা খুব দ্রুত ছড়ায়। এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশটা আসলে টাইফয়েড বা এন্টেরিক ফিভারের যে জীবাণু সালমোনেলা টাইফি ছড়িয়ে যাওয়ার জন্য একটি আদর্শ পরিবেশ। কারণ আমাদের দেশে স্যানিটাইজেশন ব্যবস্থাটা ভালো না। আমাদের দেশে আমাদের আশেপাশে অস্বাস্থ্যকর খাবারের ছড়াছড়ি। মনে রাখবেন, অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে স্ট্রিট ফুড, রাস্তায় যেই খাবারগুলো বিক্রি করা হয়, রেস্টুরেন্টে যে খাবারগুলো বিক্রি করা হয়, সেগুলোতে এই জীবাণুটা পাওয়া যায়। এবং অস্বাস্থ্যকর পানি। আপনি বিভিন্ন গবেষণাপত্রগুলো যদি দেখেন, তাহলে সেখানে বলা হয়েছে আমাদের দেশের যে রাজধানী শহর ঢাকা, সেই ঢাকার ৭০% পানিতেই টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভার যেই জীবাণুর কারণে হয়ে থাকে, সেই জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। এবার আপনি চিন্তা করেন আমাদের দেশের অবস্থা কতটা ভয়াবহ। এখন রাতারাতি আমাদের সরকার তো আর সেই পানি পরিবর্তন করে আপনাকে আবে জমজমের পানি দিয়ে দিতে পারবে না। সেজন্য তারা যে সিদ্ধান্তটা নিল যে মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে সুরক্ষা করার জন্য তারা মানুষকে টাইফয়েড বা এন্টেরিক ফিভারের যে জীবাণু সালমোনেলা টাইফি, সেটা থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের দেশের শিশুদেরকে ভ্যাকসিন দিবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের দেশে প্রতি বছর যেই ১০ লক্ষর মতো মানুষ এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভারে আক্রান্ত হন, এর মধ্যে বেশিরভাগ মানুষ হলো শিশু, যার মধ্যে সর্বাধিক পরিমাণ শিশু হলো ২ থেকে ৪ বছর বয়সী। এবং ৭ থেকে ৮,০০০ মানুষ প্রতি বছর যদি মারা যায়, তার মধ্যে ৪ থেকে ৫,০০০ই হবে শিশু। এখন আমাদের দেশের এই যে পরিবেশ, রাস্তাঘাটের যে স্ট্রিট ফুড বা আমাদের যেই খাদ্যাভ্যাস, রেস্টুরেন্টের যেই খাবার, আমাদের যেই খারাপ স্যানিটাইজেশন ব্যবস্থা বা আমাদের পানির যেই অবস্থা, সেটা সরকার রাতারাতি পরিবর্তন করতে পারবে না। কোনো সরকারই পারবে না। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে টাইফয়েডের ভ্যাকসিন দিবে। এখন এরকম একটি ভালো সিদ্ধান্ত। আর মূলত বিষয়টা আসলে হলো আমাদের দেশের সরকার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ভ্যাকসিন কিনেছে, বিষয়টা সেরকম না। এটা আসলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই ইপিআই, অর্থাৎ সারা পৃথিবীর ইমিউনাইজেশনের যেই শিডিউল বা ব্যবস্থা, সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হলো দরিদ্র দেশগুলো, যেই দেশগুলোতে টাইফয়েডের ঝুঁকি বেশি, সেই দেশগুলোতে শিশুদেরকে ভ্যাকসিন প্রদান করা। সেটার অংশ হিসেবেই বাংলাদেশেও প্রদান করা হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে হচ্ছে না। এখন সেই ভ্যাকসিন নিয়ে, যেই ভ্যাকসিন শিশুদেরকে প্রয়োগ করাটা অত্যন্ত যুক্তিসঙ্গত, তাদেরকে টাইফয়েড নামক যেই রোগটি রয়েছে সেটি থেকে রক্ষা করার জন্য, সেটি নিয়ে আপনি দেখবেন সামাজিক মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যে যেভাবে পারছেন বিভিন্ন ধরনের কুযুক্তি, বিভিন্ন ধরনের কুপরামর্শ, সর্বোপরি অজ্ঞতা, মূর্খতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ। আমি একটা করে প্রতিটি প্রশ্নের জবাব দিব।
প্রথম যেই প্রশ্নটা আসে যে এই ভ্যাকসিনটা কোথা থেকে আসছে এবং সেটা নিরাপদ কিনা। এখন আমাদের দেশের মানুষের একটা স্বভাব হলো, এই যেমন ধরেন পৃথিবীর সর্বাধিক গ্রহণযোগ্য সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি পুরস্কার হলো নোবেল পুরস্কার। এখন আমাদের দেশের যারা যদুমধু, কুদ্দুস আলী, বয়াত আলী, সুরুজ আলী, তাদের তো আসলে নোবেল পুরস্কার জেতার যোগ্যতা নাই, বা আমার নোবেল পুরস্কার জেতার আসলে যোগ্যতা নাই। এখন আমি কি করব? আমি যেটা করতে পারি, নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন তোলা, যে আরে নোবেল পুরস্কারটাই এমন কি। এটা হলো আমাদের দেশের মানুষের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। যেই কাজটা আমাকে দিয়ে হবে না, যেই যোগ্যতাটা আমার নাই, সেই পোস্টটাকেই আমি বিতর্কিত করার চেষ্টা করলাম। যেমন এই যে টাইফয়েডের ভ্যাকসিন, সেটি নিয়ে আমাদের দেশে এখন একটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে যে এই ভ্যাকসিনটা তো ভারতের, আর ভারতের পণ্যমানই তো খারাপ। যেই দেশ একটি পারমাণবিক শক্তিধর দেশ, এবং সেই দেশ থেকে অনেক চিকিৎসা বিজ্ঞানী বের হয়েছেন, অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন। ভারতের বিরুদ্ধে আপনার বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকতে পারে, কিন্তু আপনি তো এভাবে মূর্খের মতো কথা বলতে পারেন না। আর মানুষকে এইভাবে বিভিন্ন ধরনের নেগেটিভ সেট করে দিয়ে, এই যে মানুষকে ভ্যাকসিন সম্পর্কে একটি নেতিবাচক প্রচার করা হচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের ভ্যাকসিনের প্রতি এক ধরনের ঘৃণ্য চিন্তাভাবনা মানুষের মধ্যে সৃষ্টি করা হচ্ছে। এতে করে আসলে এই মানুষগুলোর আসলে কি লাভ হবে? ভারতের বিরুদ্ধে আপনার বিভিন্ন বিষয় নিয়ে কমপ্লেইন থাকতে পারে, কিন্তু এই যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন যে ভারত মানেই খারাপ, ভারতের ভ্যাকসিন তো খারাপ। প্রথমত ভারতের যে বায়োটেক কোম্পানি এই ভ্যাকসিন বাজারজাত করে, সেই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তিনটাই সম্পূর্ণ হয়েছে। তিনটা থেকেই দেখা গেছে যে এই ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর। এমনকি আফ্রিকার দেশ মালাউই নামক একটি দেশে, যেখানে টাইফয়েডের সমস্যাটা খুব বেশি, সেখানে বলতে পারেন এন্ডেমিক, সেখানেও এর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে এবং 4 বছর ধরে সেটা ফলো আপ করা হয়েছে এবং দেখা গেছে যে কার্যকারিতা রয়েছে। দ্বিতীয়ত হলো আমাদের দেশের এই যে পণ্ডিতগণ, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাইতেও বেশি বুঝেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করার জন্য এই বায়োটেককে পছন্দ করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে যে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনটা কি বাংলাদেশে নাই, বা বাংলাদেশ থেকে কি সেই ভ্যাকসিনটা শিশুদের শরীরে, বাংলাদেশের কোনো ভ্যাকসিন কি পছন্দ করা যেত না? না। এর কারণ হলো আমাদের দেশে ইনসেপ্টা টাইফয়েডের ভ্যাকসিন তৈরি করে। এখন ইনসেপ্টা যেই ভ্যাকসিন তৈরি করে সেটি হলো অনেক ওল্ড ক্লাসের। আপনার হাতে যে মোবাইলটি রয়েছে, প্রতি বছর দেখবেন মোবাইলের নতুন নতুন ভার্সন আসে। নতুন যে ভার্সনগুলো আসে, সেই ভার্সনগুলোতে ফিচার অনেক বেশি আপডেটেড হয়, আগের চাইতে অনেক বেশি মডার্ন হয়। ঔষধের ক্ষেত্রেও সেম। দিন দিন প্রতিটা ঔষধের নতুন নতুন ক্লাস আসে, নতুন নতুন ভার্সন আসে। এতে করে সাইড ইফেক্ট নতুন ভার্সনে, পুরাতন ভার্সনের চাইতে সাইড ইফেক্ট কম হয়, কার্যকারিতা বেশি হয়, নতুন নতুন ফিচার থাকে। এখন আমাদের দেশে ইনসেপ্টা যে ভ্যাকসিন তৈরি করে টাইফয়েডের জন্য, সেটা অনেক ওল্ড ভার্সন এবং সেটা শিশুদের শরীরে প্রয়োগ করা যায় না। শুধুমাত্র বয়স্কদের শরীরে প্রয়োগ করা যায় এবং সেটার কার্যকারিতা থাকে মাত্র 1 বছর। কিন্তু বায়োটেকের উৎপাদিত যেই টাইফয়েডের ভ্যাকসিন, সেটা 6 মাস ঊর্ধ্ব শিশুর শরীরেও প্রয়োগ করা যায় এবং এর কার্যকারিতা থাকে 5 বছর। এবং এই ধরনের ভ্যাকসিন ছাড়া কোনো ভ্যাকসিন WHO বা অন্যান্য যেই ইমিউনাইজেশন প্রদানকারী সংস্থাগুলো রয়েছে, তারা তাদের শিডিউলে অন্য কোনো ভ্যাকসিন তারা গ্রহণ করে না। অর্থাৎ আমাদের দেশে ইনসেপ্টার তৈরি যে ভ্যাকসিন, যার কার্যকারিতা মাত্র 1 বছর এবং শিশুর শরীরে প্রয়োগ করা যায় না, সেই ধরনের ভ্যাকসিন তারা গ্রহণ করে না। এজন্যই ভারতের বায়োটেকের তৈরি যে ভ্যাকসিনটি রয়েছে, এবং সেটি যেহেতু অনেক আপডেটেড মডেল, সেটাতে সাইড ইফেক্ট কম হবে, নতুন নতুন ফিচার পাওয়া যাবে, কার্যকারিতা অনেক বেশি পাওয়া যাবে এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা পাওয়া যাবে। সেজন্য বায়োটেকেরটাই পছন্দ করা হয়েছে। এখন আমাদের দেশে যারা পণ্ডিত রয়েছেন, তারা নিশ্চয়ই WHO বা গাভি বা ইউনিসেফ, তাদের চাইতে নিশ্চয়ই অনেক বেশি বুঝেন, অনেক বেশি জ্ঞান রাখেন। একটা বিষয় হলো যে টাইফয়েডের ভ্যাকসিন যদি আপনার শিশুকে আপনি না দিতে চান, নাই দেন। টাইফয়েডে মর্টালিটি এত বেশি না, যেখানে বলা হয়েছে যে প্রতি বছর 10 লাখ মানুষের মতো আক্রান্ত হয়, 7 থেকে 8 হাজার মারা যায়।
আপনার যদি মনে হয় যে ওই ৭-৮ হাজারের মধ্যে আপনার শিশুকেও রাখবেন, আপনি নাই দিতে পারেন। অথবা আপনার জন্য তো বিজ্ঞানী বাংলাদেশে আছেই। মুফতি ইব্রাহিমকে শুনেন, তারেক মনোয়ারকে শুনেন, আবু তোহা আদনানকে শুনেন। শুনে বুঝেন কিভাবে ভারতের ভ্যাকসিন যে কত খারাপ। আর এই ভ্যাকসিনগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ ধারণা আপনাকে দেয়া হবে। এর বাইরেও ভারত বিদ্বেষী বিভিন্ন ধরনের পণ্ডিত রয়েছেন। বিদ্বেষ এক জিনিস আর আপনাকে কুপরামর্শ দেয়া অন্য জিনিস। তাদের ভারতের বিরুদ্ধে একটা হয়তো তাদের বিদ্বেষ রয়েছে। বিভিন্ন কারণে থাকতেই পারে। কিন্তু সেই বিদ্বেষ এমনভাবে ছড়ানো হচ্ছে সেটা একটি নিরীহ ভ্যাকসিনের উপরেও চালিয়ে দেয়া হচ্ছে। এখন আমাদের দেশে তো ভারত বিদ্বেষের নামে যাই বলা হবে সেটাই আপনি খেয়ে নিবেন। খেয়ে নেন, কার কি আসে যায়? সরকার বিনামূল্যে কিছু দিচ্ছে, ভালো কিছু দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায়। সেটা নিয়েও আপনি বিদ্বেষ পোষণ করেন, তাও কিছু কিছু মূর্খ মানুষের পরামর্শে। সেখানে আপনাকে কে উদ্ধার করবে? এই এই অন্ধত্বতা, এসব থেকে আপনাকে কে উদ্ধার করবে? এখন হলো আধুনিক যুগ, এআই এর যুগ, চ্যাট জিপিটির যুগ, গুগলের যুগ। এইসব বিদ্বেষপূর্ণ মানুষদের বক্তব্য না শুনে আপনি নিজেও তো রিসার্চ করতে পারেন, আপনি নিজেই তো ঘাটাঘাটি করে বের করতে পারেন। এভাবে আর কতদিন অন্ধ থেকে যাবে?